তৃষা চ্যাটার্জিকে সম্বোধিত করবেন আরো একবার শুভমন্ত্রা। তৃষা চ্যাটার্জি, পিএইচই ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে কর্মরত। তৃষা চ্যাটার্জিকে উত্তরীয় পরিয়ে এবং মেমেন্টো হাতে তুলে দিয়ে তাকে সম্বর্ধিত করা হলো। তৃষা চ্যাটার্জি 2022 পিএসসি যেই কোয়ালিফাই করেছে, পিএইচই দপ্তরে চাকরি পেয়েছে। আচ্ছা, পিএইচই কি মানে ফার্স্ট চয়েস ছিল? না, পিএইচই আমার সেকেন্ড চয়েস ছিল। পিডব্লিউডি আমার ফার্স্ট চয়েস ছিল, পিএইচই সেকেন্ড চয়েস ছিল। আচ্ছা, তাহলে পিএইচই সম্পর্কিত যে সমস্ত জিনিস আর কি, যে ওয়াটার পাইপলাইন বা এইসব ওয়াটার ট্রিটমেন্ট, এইসব জিনিস মানে পড়তে ভালো লাগতো? হ্যাঁ, আমার পড়তে ভালো লাগতো। ওয়াটার রিলেটেড সবকিছুই পড়তে ভালো লাগতো। দুটো পার্টই পড়তে ভালো লাগতো, ওয়েস্ট ওয়াটার প্লাস ওয়াটার দুটোই। তো সেজন্যই পিএইচই মেনলি আমি সেকেন্ড চয়েস রেখেছিলাম। আচ্ছা, তা চাকরি পেয়ে এখন কেমন লাগছে অ্যাকচুয়ালি? এটা মানে সত্যি এটা একটা স্বপ্ন ছিল আমার কাছে। এই স্বপ্নটা যে সত্যি কোনোদিনও হবে মানে নিজের প্রতি এতটাও বিশ্বাস ছিল না, কিন্তু তাও ধরে রেখেছিলাম যে মানে চালিয়ে যেতে হবে, চেষ্টা তো করতেই হবে, তারপরে যা আছে আর কি। আচ্ছা, মানে এটা একটা ট্রুলি ড্রিম কাম ট্রু ব্যাপার। ঠিকই ঠিকই। আর বাড়িতে কি বলছে? বাড়িতে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে আমি প্রথম সরকারি চাকরি পেলাম। মানে বাবা মা আগে বলেছে, কোনোদিনও আমি ট্রাই করিনি। হুম। আর সেই দাদুর আমলে আর কি সরকারি চাকরি, তারপরে আর কেউ নেই। তো সেজন্য এটা একটা লেগেসি ক্রিয়েটিভ আর কি ব্যাপার ফ্যামিলিতে। তো আলাদাই একটা ব্যাপার চলছে ফ্যামিলি, বাবা মার কাছে বিশাল প্রাইডের ব্যাপার চলছে। আচ্ছা, তুমি তো প্রাইভেটে এর আগে চাকরি করেছো, তাহলে এমনি হঠাৎ করে মনে হলো কেন যে আমি সরকারি চাকরিতে যাব? এটা কেন মনে হলো হঠাৎ? বেসিক্যালি প্রাইভেটে তো চাকরি আমি করেছি। তো ফার্স্ট অফ অল যেটা আমার প্রথম বলবো যে স্যালারিটা তো সত্যি অ্যাজ এ ইঞ্জিনিয়ার স্যালারিটা টু কম, মানে খুবই কম, টু স্মল আর কি স্যালারিটা। এটা মিট আপ হয় না ডিমান্ডে, ওই হাত খরচার মতন ঠিক আছে। হুম হুম। তাও আমি করতাম বিকজ আমি কাজটাকে ভালোবাসতাম, দ্যাটস ওয়াই আমি করতাম। নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছিল। কিন্তু মেন চ্যালেঞ্জটা আমার এলো হচ্ছে তখন যখন আমি ফার্স্ট অফ অল আমি বলি ম্যারিড। তো আমার যখন ফার্স্ট চ্যালেঞ্জটা এলো, আমার যখন বেবি হলো, তো আমার যখন আমার প্রেগনেন্সি চলছে সেই কন্ডিশনে আমাকে সাইটে পাঠাতো। তো আমি একটু কনসিডারেশন চেয়েছিলাম যে আমার এরকম একটা ইস্যু এসছে, তো আমাকে একটু অফিস জব দেওয়া হোক। তো ওরা সেই জায়গাটা খুব একটা গুরুত্ব দেয়নি। তো আমার একটা বড় সেই করতে গিয়ে মানে আমি তাও চাইছিলাম যে আমি জবটা করি, কারণ আমার মেন্টাল মানে ওই টাইমে আমি চাইছিলাম কিছু এনগেজমেন্ট থাকি, তাহলে আমার বোরিংনেসটা হবে না, ইনকামও হবে। তো দ্যাটস ওয়াই তাও আমি নিজেকে পুশ করেই করে যাচ্ছিলাম। কিন্তু মেন মানে ব্যাপারটা হলো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল সেই সময়। সেই সময় আমাকে ডক্টর বললেন ইদার প্রেগন্যান্সি অর জব। তো আমি তখন দেখলাম যে না, অ্যান্ড আমি তখন জবটা আমি ওই যেটা হয় ম্যাটারনিটি লিভের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ম্যাটারনিটি লিভ দিয়েছিল 1 ইয়ারের জন্য। কিন্তু ওরা বলেছিল যে ঠিক আছে, তোমার যেহেতু প্রফেশনাল পিরিয়ড এরকম একটা ব্যাপার হয়েছে, তো আমরা ম্যাটারনিটি লিভ দিয়ে দেবো, যেহেতু তোমার একটা মানে ওদের অফিসের মধ্যেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তার সবাই বলেছে ম্যাটারনিটি লিভ তো দিয়ে দেবো, কিন্তু তোমাকে স্যালারি দেবো না, উইদাউট পে হবে। তো আমি তাও অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম যে ঠিক আছে, সেটাও আমি অ্যাকসেপ্টেবল। কিন্তু মেন চ্যালেঞ্জেসটা হলো ওটা কোভিড টাইম ছিল। তো কোভিড আফটার কোভিড 2020 2021-এ যখন আমার মানে ম্যাটারনিটি যে লিভটা হয়, যেটা হয় সার্টেন পিরিয়ড, ওই টাইমটা কমপ্লিট হলো, আমি যখন অফিসে মেল করলাম যে আই এম রেডি ফর জয়নিং, তখন ওরা ডিনাই করছে যে এখন আচ্ছা নেওয়া যাবে না। তো আচ্ছা, ওটা আমার কাছে ভেরি মাচ শকিং ছিল। অবশ্যই না, তো এইসব জায়গা ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ, না যেখানে তখন আমি ডিটারমাইন তখন আমি ডিটারমাইন করলাম যে এক তো আমায় স্যালারি দেয়নি, দ্বিতীয়ত আমার যখন ওই একটা মানে আমি চেয়েছিলাম, রিকুইজিশন করেছিলাম যে এই টাইমটা অ্যাটলিস্ট আমাকে একটু কনসিডারেশন করো, অফিস জব দাও। ওই টাইমেও আমাকে হেল্প করেনি, মেনলি এটা একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অফিস দায়ী। তো আমি ভাবলাম না, আর প্রাইভেট না। এবার আমি যখন আমাকে যখন বসেই থাকতে হবে আলটিমেটলি, এখন কোভিড পিরিয়ডে আমি তখন 2021-এও কোভিডের একটা নেক্সট ওয়েভ হুম এসেছিল, হুম যেটাতে হুম আবার মানে আবার সেই চাকরি বাকরির একটা সংকট। হুম সেই টাইমটায় তো এমনিও যেতে পারছিলাম না। তো আমাকে যখন আল্টিমেটলি বসেই থাকতে হবে, দেন ট্রাই সামথিং নিউ, হুম ট্রাই হুম সামথিং হুম। বেটার। তো আমি সেটাকে ওইভাবে আমি স্পোর্টিংলি ট্রাই করেছিলাম। তখনও আমি ভাবিনি যে আমি ক্র্যাক করতে পারি।
মানে তখন আমি ভাবছি না ঠিক আছে এটা আহ, এই টাইমটাকে এই ফেজটাকে কাটানোর জন্য পড়াশোনা করি, আমার ভালো লাগবে, পজিটিভিটি পাবো, টাইমও পাস হবে, মাইন্ডটা মানে ডিপ্রেসড হবে না, এইভাবে ভেবেছিলাম। আমি ভাবিনি যে আমাকে সরকারি চাকরি পাবো বা কবে, তখন তো বিএসসি কবে বেরোবে কি বেরোবে না সেটা নিয়েও আনসার্টেনিটি ছিল। হ্যাঁ, লাস্ট তো 2017-র নোটিফিকেশনে হয়েছে। তো ওইটায় তো কোনো না কোনো কাউকে এমনি দেখেছিলে যে চাকরিটা পেয়েছে, মানে আফটার অল আমরা কাউকে দেখেই স্টার্ট করি। তো সেইটা তো কেউ হ্যাঁ না কেউ আমার, ছিল যে কোনো বন্ধু বান্ধব বা হ্যাঁ কেউ চাকরিটা পেয়েছে তখন হ্যাঁ দু আমার হাজার ছিল, সতেরো ছিল একজন। ঠিকই। এবার তুমি পাস আউট কত সালে কোন কলেজ থেকে? আমি 2014-তে পাস আউট হয়েছি ডিপ্লোমা সিভিল নিয়ে এপিসি রয় পলিটেকনিক যাদবপুর থেকে। আচ্ছা, যে তারপরে পরেই বিটেকটা করনি, মানে করার চান্স ছিল তখন? না তারপরে তো চান্স তো ডেফিনেটলি ছিল, আমি হুম। জিলেটেও বসেছিলাম, কিন্তু আমার যেহেতু প্রাইভেটে হয়েছিল, আমার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছিল আমার যতদূর মনে আছে, তো বেসিক্যালি আমার ফ্যামিলি নিডি, আমি আমার ফ্যামিলিকে প্রাইভেটের যে হিউজ অ্যামাউন্ট অফ ফিনান্সের প্রেশারটা আমি দিতে চাইনি, তো খুব দ্যাটস ভালো। ওয়াই আমি সেই সময় হ্যাঁ আমি সেই সময় আমি আর প্রাইভেটে করিনি। আমি চেয়েছি যে ঠিক আছে আমি তাহলে জব পার্সু করি, তো আমি সাথে সাথেই আমি বেরোনোর খুব তাড়াতাড়ি জব পেয়ে গেছিলাম, তো তারপরে আমি আর ঠিক আছে জব যখন পেয়ে গেছি, ইনকাম হচ্ছে, তো পরে দেখা যাবে, মানে ওইটা আর কি, মানে আমি আমার লাইফটাকে যে খুব সিরিয়াসলি নিয়ে করেছি তা নয়, ওই খুব মানে পরে সিরিয়াস হয়েছি প্রিপারেশন এসে, কিন্তু মানে তার মানে ইয়ে পাওয়ার পর থেকে, ডিপ্লোমা কমপ্লিট করার পর থেকে ভেরি ক্যাজুয়ালি আমার লাইফটাকে আমি নিয়ে গেছি, তো মানে প্রি যা প্ল্যান্ড হয়েছে কিছু ছিল না যে আমাকে পেতেই হবে, এরকম কিছু না, ছিল না? কিচ্ছুই না, বিভিন্ন কোনো ঘটনার প্রিপ্ল্যান ফলে ছিল মনে না। হয়েছে যে না, আমি তাহলে গভর্নমেন্টে হ্যাঁ, আমাকে যেতে হ্যাঁ, হবে। মানে আমাকে প্রত্যেকটা ঘটনা আমাকে ট্রিগার করেছে যে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ। ঠিকই। আর এইটা তো মানে অনেকের কাছে, মানে যারা ভিডিওটা দেখবে এরপরে, এইটা একটা ব্যাপার যে অনেকে কিন্তু এমনি বাড়িতে বসে আছে, তার কোনো কাজ নেই, বা সে মানে তার ম্যারেড নয়, সে ওই সমস্ত দায়িত্ব কিছু নেই, বাড়ির কোনো সেরকম সাংসারিক দায়িত্ব নেই, তো তারা পড়াশোনা কিন্তু করতে পারছে না, মানে এখনকার আমি দেখছি তো অনেকের ক্ষেত্রে এইটা হচ্ছে। তো তুমি যে এইগুলো সামলেও যে পড়তে পারলে, তো এই ইন্সপিরেশনটা কোথা থেকে, মানে এইটার জন্য কি করতে হয়? এটা মানে প্রথমত আমি বলবো যে ফ্যামিলি তো ডেফিনেটলি সাপোর্টিভ হতে হবে। বেসিক্যালি আমি একা থাকি, মানে একা থাকি মানে আমি ইন লস নিয়ে থাকি না, আমি আমার হাজবেন্ড আলাদাই থাকি। আর থ্রু আউট আমার হাজবেন্ড যথেষ্টই সাপোর্টিভ ছিল। আর আমার একটা বন্ধু আছে, সে কলেজ টাইম থেকে এপিসি থেকে, সেও আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো বা ওরা দুজনেই মানে বলে গেছে যে তোমার দ্বারা হবে বা তোর দ্বারা হবে, দেখ না দেখ না ট্রাই কর না, হুম। তো এই জিনিসটা অলওয়েজ সাপোর্ট করে গেছে। যে কিন্তু আমি বলবো যে অর্ধেক মেয়েরাই এই জিনিসটার জন্য চ্যালেঞ্জেস ফেস করে, যে একান্নবর্তী পরিবারে বা অনেকজনকে নিয়ে থাকে, তো সেই জন্য হয়তো সেখানে দিতে পারে না, সেই ক্ষেত্রে আমি আমার বা তাদের না, হাজবেন্ড বা এমনি ইনলস এমনি অনেকে সাপোর্টিভ আছে হয়। যারা বাড়িতে মানে এমনি বসে রয়েছে, এবং মানে তার তার সে ম্যারিডও নয়, সে বাড়িতে বসে রয়েছে, পড়াশোনাই করছে, চাকরিও করছে না, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু পড়াটা করতে পারছে না। আমি আমি তাদেরকে অ্যাড্রেস করছি, তাদের কথাটা বলছি যে তাদের এটা আচ্ছা। তাদের হচ্ছে কেন, আর তুমি মানে এক্সেপশনাল কি করলে যে যার জন্য তুমি এটা করতে পারলে, মানে তোমাকে তো পরিবারের দায়িত্ব তো নিতেই হতো, তোমাকে ফ্যামিলির কাজকর্ম ছিল সেগুলো করতে হতো, তারপর বেবি ছিল তার দায়িত্ব অ্যাটলিস্ট নিতে হতো, সেইটা হুম। সেটা করার পরে কি করে করলে? আচ্ছা, মানে সবকিছু সামলে কি করে হুম, করলাম, হুম। তাই তো? বেসিক্যালি আমার একটা টাইম ম্যানেজমেন্টটা আমার প্রথম, মানে যেটা আমি করেছিলাম, একটা চার্ট ড্র করেছিলাম আমাকে কি করে করতে হবে। তো আহ, আমার আমার একটা জিনিস ছিল, আমি সকালে উঠতে পারি না, আমি রাতটাকে নিতাম। আর আমার সকালবেলা আমার সংসারের কাজ থাকতো, আমি যেহেতু মানে আমি দেখছি যে আমার যখন চাকরিটা ছাড়তেই হয়েছে, তো আমি এটাকে ইউটিলাইজ করি, তো আমি মর্নিং এ বেসিক্যালি যখনই উঠতাম, আমি মানে ঘরের সংসারে যা যা হাউসওয়াইফ ডিউটি হয় আমি করে নিতাম, দিয়ে আমার সন্ধ্যে ৫টার মধ্যে মোটামুটি হয়ে যেত। তা আমি যখন শুরু করেছিলাম ২০২২-এ, আমার তখন বেবি খুবই ছোট। আমি যখন চাকরি পেলাম এখন আমার বেবি 5 ইয়ার্স হয়ে গেছে। কিন্তু যখন আমি শুরু করেছিলাম আমার বেবি তখন মাত্র ২ বছর বয়স। তখন মানে হ্যাঁ, তো আমার হাসব্যান্ড একটু মানে আমার হাসব্যান্ড একটু তাড়াতাড়ি আসতো ও অফিস থেকে। ও অফিস থেকে আসতো, ওর উপর আমি হ্যান্ড ওভার দিয়ে দিতাম। আর আমার মা আসতো, আমার বাপের বাড়িটা খুব কাছাকাছি আচ্ছা। আছে, মাও আসতো।
তো আমি ওদের কাছে হ্যান্ড ওভারটা দিয়ে দিতাম। যখন আমি হ্যান্ড ওভারটা দিচ্ছি তারপর থেকে টাইম শুধু আমার। মানে আমি তারপরে আর ভাবিনি যে কে আমার বেবি আছে, আমার হাসব্যান্ড আছে। আমি ভুলে যেতাম আমার ম্যারেজ আছে। ওই আমি সময়টা আমি আবার তখন লোকে রিল্যাক্স করে, এটাও একটা ব্যাপার আছে। না, ওইটা আমার মানে অ্যাকচুয়ালি আমার সিচুয়েশনটাই এতটা ক্রিটিক্যাল ছিল যে আমার ওই মানে একটা কথা আছে না যে মোটিভেশন বলে কিছু হয় না, মোটিভেশন তুমি নিজেই, মানে তোমার হুম সিচুয়েশন হুম নিজেই তোমার মোটিভেশন। হুম তো আমার মোটিভেশন বলে বেসিক্যালি আদার্স কোনো আমাকে ইউটিউব ভিডিও বা আরো কার কাছে মোটিভেশন পাওয়ার মতন কিছু ছিল না, আমার প্রয়োজনও হয়নি। অ্যাকচুয়ালি আমি খুব প্রথমেই বললাম আমি খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা বাবা এখনো মানে প্রাইভেট টিউটর, ইংলিশের প্রাইভেট টিউটর। তা আমি আমাকে সবকিছুই দিয়েছে আমার বেসিক্স, মানে সে আমার বেসিকে দিতে তারা কোনো খামতি করেনি, কিন্তু আমি দেখেছি তার স্ট্রাগলটা। আর তো আর আরেকটা জিনিস অ্যাজ এ মাদার আমার ইচ্ছা ছিল যে আমার বাচ্চা বড় হয়ে অ্যাটলিস্ট প্রাউড ফিল করুক যে আমার মা একটা সরকারি ঠিক ঠিক ইঞ্জিনিয়ার। তো ঠিক। এই জিনিসটা তো মানে আমার গভর্নমেন্ট মাইন্ড ইঞ্জিনিয়ার, নট অনলি গভর্নমেন্টের চাকরি পেয়েছে এমনি নয়, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, এটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি, মানে হুম। আমি ওটাই ভাবতাম যে আমার বাচ্চা যখন বড় হবে ও স্কুলে সবাইকে বন্ধুদেরকে বলবে আমার মা কিন্তু সরকারি ইঞ্জিনিয়ার গ্রুপে অফিসার। এই মাথায় এই থিঙ্কিংটা স্ট্রাইক করতো। ভালো ভালো, তো বেসিক্যালি এই মোটিভেশনটাকে আমি নিয়ে আরো নিজেকে পুশ করে গেছি। খুব তখন ভালো। মনে হতো না যে আমি রিল্যাক্স করি তখন। আর তাছাড়া ভালোবাসাটাও থাকতে হবে সাবজেক্টের উপর। আমার মানে সত্যি কথা বলতে আমি যখন নিজেও শুরু করে মানে আমি যখন বিয়ের পরপরই একটু শুরু করেছিলাম হালকা, কিন্তু আমার দ্বারা হয়নি। কেননা আমি ৮ বছর হয়ে ২০১৪ তে পাস আউট হয়েছি। তারপরে মাঝখানে আমি যখন এই ২০২০ তে ২০২১ এ যখন আমার ইয়েটা হলো, মানে আমি জবটা ছাড়লাম, তখন ওই টাইমটায় একটা বিশাল লং পিরিয়ড। আমি যখন শুরু করেছিলাম ওই যে ইয়েগুলো হয় না, সিভিল কি গলি, ওইসব হুম বইগুলো হুম হুম কিনেছিলাম। হুম তো নিয়ে নিজেই স্টার্ট করেছিলাম, কিন্তু মানে ভুলে গেছিলাম। তো সবই তো ৮ বছর হয়ে গেছে, সবই ভুলে গেছিলাম। সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসছিল না। সেজন্য আমি সেন্ট্রয়েডে আরো বেশি করে না ঠিক আছে আমি ভুলে গেছি, আমাকে আবার রিকল করার জন্য কোথাও একটা জয়েন করতে হবে। তো আমি সেজন্য আমি সেন্ট্রয়েডে আরো এড হলাম। আর সেন্ট্রয়েড সত্যি কথা আমাকে সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি করেছে। আর আমার ঠিক ঠিক। একটা জিনিস আমি মনে করি যে কোনো জিনিস যদি তুমি ভালোবাসো তাহলে তুমি কোনোদিনও সেই জিনিসটার উপর ডিস্ট্রাক্ট হতে পারবে না। হুম হুম যদি হুম, তুমি ভালো না বাসো তবেই তুমি ডিস্ট্রাক্ট হবে। ঠিক। তো আমি ওটা এত আর ভালোবাসতাম। এখানে মানে পড়ানো, এই যে 2021-এর যে ফুল কোর্স ছিল বা তারপরেও হয়েছে, তো এখানে পড়ানোটা কিন্তু বেসিক্যালি অমনি ছিল না যে আমায় কিছু কোয়েশ্চেনের অ্যান্সার গিয়ে মেরে আসতে হবে তার জন্য পড়ছি, এরকম এক্স্যাক্টলি। ছিল না। বরং ওই সাবজেক্টটা জানবো, বুঝবো এবং যাই কোশ্চেন আসুক হ্যাঁ, সেটা আমি করতে পারবো। তো ভালোবাসার যে মানে ব্যাপারটা, সেইটা সেন্ট্রয়েড সেইটা আগেও দেখে নিয়েছিল এবং ইন ফিউচারও সেটা দেখে নেবে, সেইটা স্টুডেন্টকে দেখতে হয় না। তো এবার একদম। যে অ্যালাইন হয়ে যাবে তার আপনি আপ ওইটা হয়ে হ্যাঁ, যাবে। বাকিটা নিজের ব্যাপার, বাকিটা হুম নিজের ব্যাপার। হুম, ঠিক বাকি ঠিক যে চাইবে, যার খিদে থাকবে সে এমনিই পেরে যাবে। ঠিক ঠিক ঠিক। তাহলে প্রিপারেশনটা তুমি 2021 থেকে টানা কন্টিনিউ করেছো 2022, এবং পরীক্ষাটা 2023-এ হয়েছে, মানে 2 বছরের হ্যাঁ, প্রিপারেশন, তাই তো? হুম। হ্যাঁ, বেসিক্যালি ২ বছরের প্রিপারেশন। ঠিক ঠিক। তুমি মানে ব্রিটেনে কত পেয়েছিলে পিএসসি? আমার এসছে 167.66 এরকম। ভালো স্কোর হয়েছিল। আর ইন্টারভিউর প্রসঙ্গে আসি, যে ইন্টারভিউটা সেখানে কিরকম হলো, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমার ইন্টারভিউটা মানে বেসিক্যালি আমার একটা সমস্যা ছিল। আর এটা আমার ফার্স্ট পিএসসি। মানে আমি এত বছর পাস করেছি, আমি কোনোদিনও পিএসসি দিইনি। মানে প্রাইভেটে ছিলাম, আমার মনেই হয়নি যে না আমি যাই। মানে হয় না যে সিচুয়েশন ড্রাইভ করে, তো হুম আমাকে সিচুয়েশন ড্রাইভ করেছে। তো এটা আমার ফার্স্ট পিএসসি অ্যান্ড ফার্স্ট ইন্টারভিউ এন্টায়ার মাই লাইফ এখনো অব্দি। তো সেজন্য আমি খুব মানে সেকেন্ড ছিলাম। মানে আমার নার্ভাস, এত প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমার ইন্টারভিউটায় আমি খুব সহজ কয়েকটা মিস্টেক করেছি বাই নার্ভাসনেস। এটা আর কি হয়েছে, এমনি সত্যি কথা বলতে ইন্টারভিউটা ভয় মানে অল অ্যাবাউট কি তুমি পারলে, কি তুমি মানে ইয়ে করলে, পারফর্ম কি ভালো করলে, সব কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে এরকম ব্যাপার নয়, হুম যেটুকু আমি হুম বুঝেছি। ইন্টারভিউটা অল অ্যাবাউট পার্সোনালিটি। এরকমও হয়েছে যে মানে সবাই হয়তো হয়তো 70% অ্যান্সার করেছে, সেও ভালো পেয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আমার একটা মানে আমি বলে রাখছি সবাইকে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। যেটা আমি আমার অনেস্ট একটা রিভিউ দেবো যে আমার ক্ষেত্রে আমি একটা বড় ভুল করে এসেছিলাম। যে আমি দুটো মিস্টেক আমি ভুল বলে এসেছিলাম, যেটা বলাটা খুব ব্লান্টার। এটা বলাটা ঠিক নয়। তো যেটা আমি যদি বলতাম যে আমি ভুলে গেছি বা পারছি না, তো সেটা স্কিপ করে যাওয়াটা বরং অনেক ভালো হতো। মানে আমার মার্কসটা আমি মনে করি আরো বেটার হতো। মানে আমি কনফিউশন এ থেকে
ওটা আমি নার্ভাসনেসে ভুলটা বলে এসেছিলাম, যেটার জন্য আমার নাম্বারটা একটু একটু কম হয়েছে। আচ্ছা। মানে তুলনামূলক ৫ জনের থেকে আমার কম হয়েছে। ওই দুটো মিস্টেক আমি বলে এসেছি। বাকি আমি বারবার একটাই কথা বলব যে ইন্টারভিউটা পুরোটাই পার্সোনাল। মানে তুমি কি অ্যাটিটিউড নিয়ে আছো, তুমি কিভাবে প্রেজেন্ট করলে তোমার অ্যান্সারটা পুরোটাই। কি পারলে, কতটা পারলে সেটা ম্যাটার করে না। ঠিকই। মানে তোমার কোন বোর্ডে ইন্টারভিউটা পড়েছিল? না, কোন আমার এসি স্যারের? স্যারের বোর্ডে পড়েছে। এস এসি স্যারের বোর্ডে পড়েছে। আচ্ছা। দিয়ে মানে তোমাকে বেসিক্যালি কি তোমার এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন ধরেছিল নাকি সাবজেক্টিভ কোশ্চেন ধরেছিল না আউট অফ টপিক? আমাকে সাবজেক্টিভই কোশ্চেন ধরেছিলেন। মানে আমার ইন্ট্রোডাকশনটা এক্সপেরিয়েন্সটা দিতে জেনে বলেছিল নিয়েছিলেন। আগে? সেলফ হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা আগে? ইন্ট্রোডাকশনটা ওইটা হ্যাঁ, ঠিক ঠিক দিতে ইন্ট্রোডাকশনটা বলছি। পেরেছিলে? হ্যাঁ, ইন্ট্রোডাকশনে একটু গন্ডগোল করেছিলাম। হুম। ওটা ইন্ট্রোডাকশনটা মানে বেসিক্যালি আমি ইন্ট্রোডাকশনটা না মানে আমার যেটা বলি মানে আমি বললাম আজকে আমি অনেস্ট রিভিউ দেব। তো ইন্ট্রোডাকশনটা আমি সেই খুব তখন ওই দৃষ্টিটা দেখতাম। দৃষ্টি চ্যানেল যেটা হুম আছে। হুম হুম আইএএস যেটা ভিডিও নেয়। তো হুম ওই ওইখান থেকে কিছুটা আমি ইন্ট্রোটা কপি পেস্ট করার চেষ্টা করেছিলাম। যেটা আমার মানে বোঝা উচিত ছিল ওটা আইএএস দিয়ে ইন্টারভিউ, এটা একটা ঠিক বিএসসি এক্স্যাক্টলি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্টারভিউ। এই জিনিসটা আমি মানে যেটা হয় আরকি ১ম ইন্টারভিউ লাইফে দিলে কোনো অভিজ্ঞতা না থাকলে যেটা একটা হয় বড় চ্যালেঞ্জ। তো সেই জিনিসটা করেছিলাম। তো ইন্টারভিউটায় আমার ইয়েতে ইন্ট্রোতে একটু একটু সমস্যা হয়েছিল। যেটা স্যার ১ম এ মানে একটু এসসি স্যার একটু ইয়ে করেন আরকি, চেপে ধরেন। তো চেপে ধরেই জিনিসটাকে আমাকে করেছিলেন। কিন্তু ওটা একটু নার্ভাসনেস কাজ করেছিল। কিন্তু তারপরে আমার ঠিকঠাকই গেছে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন আমার এক্সপেরিয়েন্স কি আছে। তো আমি বলেছিলাম যে আমার বেসিক্যালি ড্রইং সেক্টরে ছিল। AutoCAD ড্রইং এ ছিল। তো এটুকু জেনেছেন আর তার মানে ওই বলল যে, "ঠিক আছে তুমি পারবে তো? মানে AutoCAD থেকে কাজ করতে পারবে তো? তুমি জানো তো?" আমি বললাম, "ঠিক আছে, হ্যাঁ জানি।" বলছে, "ঠিক আছে আর ধরছি না তাহলে।" সাবজেক্টিভ এ পুরো ঢুকে গেলেন। মানে কি আমার ফেভারিট সাবজেক্ট জেনে নিলেন। তো তারপরে ওই প্যাটার্ন এ চলে গেলেন। আচ্ছা, এটা কি তুমি মানে কিছু এইভাবে রেডি করে গেছিলে যে ধরো ৩টে সাবজেক্ট আমি বলবো ফেভারিট হিসাবে, আর ৩টে হয়তো আমার স্টকে থাকবে যে এইটা থেকে ধরলো না তাহলে অন্যটা থেকে ধরলো, তখন বলতে পারছি এরকম? বেসিক্যালি আমি আমার আগে যে কয়জনের ইন্টারভিউ হয়েছিল, আমি তাদের থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম যে স্যারেরা সবাইকেই কম বেশি জিজ্ঞেস করছে তোমার কি ফেভারিট সাবজেক্ট? মানে হুম তোমার হুম ২-৩ টে নাম বলো। কিন্তু স্যারেরা একটা টেকনিক খাটাচ্ছেন যে স্যারেরা ওইটা যাচ্ছেন না। শুনে ওইটা নিচ্ছেন ধরবো না। কিন্তু জিজ্ঞেস করছেন হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞেস করছেন অন্য অন্য সাবজেক্ট থেকে। তো আমাকে সেজন্য মানে অত আমি রিস্কটা নিইনি। আমি মোটামুটি সব সাবজেক্টই হুম। কম বেশি মানে ৩-৪ টে সাবজেক্ট তো আমার যেহেতু পিডব্লিউডি ফার্স্ট চয়েস ছিল। পিডব্লিউডি কে টার্গেট করে আর পিএইচই সেকেন্ড চয়েস ছিল। তো এই দুটোকে টার্গেট করে আমি যে সাবজেক্ট গুলো তোলার কথা আমি তুলে মানে নিয়েছিলাম। হাইওয়ে, তার বাদ পিএইচই, সয়েল মেকানিক্স, ফিল্ড সার্ভে এইসব? হ্যাঁ, এগুলো তো তুলে নিয়েছিলামই। তার সাথেও আমি বাকিগুলো মানে পড়ে রেখেছিলাম। বেসিক লেভেলে পড়ে রেখেছিলাম। যাতে যদি অফ দ্য ট্র্যাক কোয়েশ্চেন এ চলে যায়, তাহলে যেন আমি বলে আসতে পারি কিছু। মানে একেবারে না কিছু আচ্ছা পারলাম না এরকম জিনিসটা যেন না। আচ্ছা, দি ফেভারিট সাবজেক্ট বললে তারপরে? আমার ফেভারিট সাবজেক্ট আমি ১ম এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলেছিলাম, হাইওয়ে বলেছিলাম। তো আমাকে ১ম এই হাইওয়ে থেকেই ধরেছেন। মানে আমাকে অফ দ্য ট্র্যাক ১ম এ যায়নি। কিন্তু অফ দ্য ট্র্যাক গেছে। ১ম এ আমি দুটো সাবজেক্টের নাম বলেছিলাম, সয়েল আর ট্রান্সপোর্টেশন এই দুটোই বলেছিলাম। তো আমাকে সয়েল ট্রান্সপোর্টেশন থেকে ধরেছেনই। তারপরে বিএমসি, সার্ভে এগুলোও চলে গেছেন। আমি তো মানে আমি জানতাম রেডি ছিলাম যে অফ দ্য ট্র্যাক আসবে আমার জন্য। আচ্ছা, মানে সবকটা বলতে পেরেছিলে না কিছু এমনি হয়েছিল যে সেটা বলতে তখনকার মতো মনে পড়েনি এরকম কিছু? না, না আমি একটা একটা মানে নন টেকনিক্যাল কোয়েশ্চেন আমি বলতে পারিনি। মানে অ্যাকচুয়ালি বলতে পারিনি বলতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার বাড়ি থেকে আ আ পোর্ট আমাকে ফার্স্ট কোয়েশ্চেন ই করেছিল পোর্ট হারবার ডক নিয়ে। মানে সেটা আমার কাছে মানে ফার্স্ট কোয়েশ্চেন এরকম একটা হুম কোয়েশ্চেন হুম আমি পুরো মানে ভয়ে আরো খারাপ অবস্থা হয়ে গেছিল। আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন এরকম কোয়েশ্চেন। তো তারপরে যাই হোক উনারা বললেন, "ও আচ্ছা তুমি তো বিটেক নও, তুমি তো ডিপ্লোমা। ঠিক আছে।" তারপরে আমাকে মানে ১ম এই আবার নন টেকে চলে গেলেন যে, আ "তাহলে তোমার বাড়ি থেকে পোর্ট আছে এমন মানে নাম করো পোর্ট।" এবার আমাকে পোর্ট বলা হয়েছে, আমাকে না ল্যান্ড পোর্ট বলেছেন, না জাহাজে মানে ইয়ে হুম হুম পোর্ট বলেছেন। তো আমি বুঝতে পারিনি। আমি তো এয়ারপোর্ট বলেছি। এয়ারপোর্ট আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেছি। আচ্ছা, বলছে, "না হচ্ছে না।" ও ওইটা মানে বলছে, "না হচ্ছে না।" তো দমদমের কাছাকাছি কি পোর্ট আছে এরকম কিছু জানতে চেয়েছিল নাকি? না, না দমদম অ্যাকচুয়ালি আমি ১ম এ বুঝতে পারিনি। এবার আমি তো দুটো অ্যাড্রেস বলেছি। আমার যেহেতু ডকুমেন্টেডটা মানে আমার হাবড়া, অশোকনগর ওই দিকের লাইনে।
আর আমার থাকা হয় নিউ টাউনে। তো আমি প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, উনি বাড়ির কাছে বলতে কোন বাড়ির কাছের কথা আচ্ছা বলছে। তখন আচ্ছা আমি হ্যাঁ, তখন আমি পরে মানে আইডিয়া করে আরেকটা জিনিস মেনশন করেছিল, ডিসট্যান্সটা মেইনটেইন করেছিল। বলেছিল ৪০ কিলোমিটার। তো আমার বাড়ি থেকে নিউ টাউন থেকে ৪০ কিলোমিটার তো এয়ারপোর্ট হবে না। কিন্তু মানে আমার যে মানে বাপের বাড়ি ওখান থেকে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি ওটা বলেছি। কিন্তু বলছে যে না মানে হচ্ছে না, সঠিক হলো না। তখন আমি মানে অবাক হয়ে গেলাম যে ওটা স্যার বুঝতে পারছি না তাহলে। বলছে তোমার বাড়ি থেকে বনগাঁ কত কিলোমিটার? তো আমি বললাম ওটা ওই ৪০-৫০ই হবে ওরকমই। বলছে তাহলে পেট্রোপোলের নাম শোনোনি? এক্স্যাক্টলি। তো আমি ওটা আমার কাছে আউট অফ দ্য ট্র্যাক ছিল যে পেট্রোপোল জিজ্ঞেস করে। আমি তো ভেবেছি পোর্ট বলেছে, আমি এয়ারপোর্ট বলে দিয়েছি। ওই একটা ভুল হয়েছিল। আ এটা কি বলবো মানে এটা মানে নার্ভাস হয়েই ভুল, মানে এটা আমার মাথার উপর দিয়ে আরকি। আরেকটা হচ্ছে আমাদের অশোকনগরে একটা ইয়ে পাওয়া গেছে, তৈল খনি পাওয়া গেছে, খনিজ তেল পাওয়া গেছিল। তো ওইটা আমাকে একটা জিজ্ঞেস করেছিল, এটা আমি পারিনি বলতে। তো যে ওইখানে কেন পাওয়া গেছে? মানে ওইখানে সয়েলেই কেন? কলকাতায় কেন পাওয়া গেল না? কলকাতার মাটি খুঁড়ে কেন পাওয়া গেল না? ওইখানে সয়েলে কি এমন প্রপার্টি আছে মানে কেন ওইখানেই পাওয়া গেল? এইটা আমি অ্যাটেম্প্ট করিনি। মানে এটা অনেক ডেপথ চলে যাচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ, কি ছেড়ে বলতে দেওয়া কি ভালো, বলবো? মানে না জানলে এটা স্বীকার করে নেওয়া ভালো যে হ্যাঁ, আমি জানি না, হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ। দিয়ে এই দুটো মানে একটু এই দুটো আমি ট্রিকি অ্যাটেম্প্ট কোশ্চেন হয়েছিল, এই দুটো এছাড়া বাদ বাকি মানে সব সাবজেক্টিভ। বাদবাকি সবই সাবজেক্টিভ ছিল, কিন্তু আমার একটা উইক পয়েন্ট ছিল, যেটা আমি সত্যিই আমি দেখে যাইনি, এটা আমার ব্লান্ডার ছিল। মানে আমার মনে হয় যে আমার আমার যে ফেজটা মানে যে ইয়েতে পড়েছে, ফেজটায় পড়লো, সেই ফেজ থেকে এই কোয়েশ্চেনস গুলো আসা শুরু হয়েছে। কারণ আগের ফেজগুলোতে মোটামুটি তো কোয়েশ্চেন শেয়ার করেছে সবাই বন্ধুরা। তো তাতে গিয়ে তো আইডিয়া পেয়েছি। কিন্তু আমার ফেজটা থেকে দেখছি যে আমাকে ওই জমির একর, বিঘা, স্কয়ার হুম ফিট এই হুম হুম। রিলেটেড কোয়েশ্চেন ধরা শুরু করেছিল। কিন্তু তো সেটা তো আমি ইজি, সেটা তো মানে আমরা মানে এটা একটা মানে বেসিক নলেজ, ফিল্ড সার্ভে যারা পড়েছে তাদের এটা বেসিক নলেজ, এটা তারা জানে। হ্যাঁ, হ্যাঁ, এটা বেসিক নলেজ, কিন্তু মানে এটা আমি স্কিপ করে গেছিলাম somehow। তো এই জিনিসটা আমি আমি জানতাম, কিন্তু ওটা আমি জানলাম। ওটা খুবই ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কাঠা টু স্কয়ার ফিট জিজ্ঞেস করেছিল। তো আমি এটা মানে নার্ভাসনেস এ ভুল করেছি। এটা আমি ভুল বলেছি। এটাই একটা বড় ব্লান্ডার হয়েছে। এইটা একটা ভুল বলেছি। 720 স্কোয়ার ফিট। হুম, হুম। 720 স্কয়ার। আচ্ছা, ওটা মানে আমি ভুল বলেছি। কিছু মানে এরকম ভেরি ইজি হয়েছিল যে কোয়েশ্চেন যেটা ছিল। জানা সত্ত্বেও সেখানে এক্সপ্রেস করতে পারোনি, মানে একটা টেনশন হ্যাঁ, নার্ভাসনেস হ্যাঁ। ছিল সেখানে। আমি বাইরে মানে ইন্টারভিউ বোর্ড থেকে বাইরে গিয়ে আমি মনে করছি যে ভাবছি যে এ বাবা আমি এটা বলতে পারলাম না, এটা ভুল বলে আসলাম। হুম। তো মানে ওইটাই আরকি। মানে ওইখানে নার্ভাসনেস এ গিয়ে আমার থ্রু আউট দ্য ইন্টারভিউজ এসি স্যার খুব মানে চাপ একটা আ মানে কি বলবো সন্ত্রাসপূর্ণ সেটা তো পরিস্থিতির মধ্যে সবাইকেই নিয়ে ওরকম গেছিলেন। করে, সেটা তো মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দেখি আমার ওই গভর্নমেন্ট চাকরিতে গেলে ওখানে মানে যে সমস্ত ধরো পলিটিক্যাল যে সমস্ত এ আছে তারা তো ইঞ্জিনিয়ারের উপর এরকমই করবে না, যে সেই হ্যাঁ, প্রেসারটাকে হ্যাঁ, হ্যান্ডেল করতে পারছি কিনা এইটাই হ্যাঁ। দেখে নেওয়ার একটা একদম, ব্যাপার আর একদম। কি। হুম। একদম। যে কোশ্চেনস গুলো আমি ঠিকও দিচ্ছি, সেইগুলোও স্যার একটু কনফিউশন ইচ্ছা করে ক্রিয়েট করছিলেন যে, "হ্যাঁ, ঠিক বলছো তো? মানে তুমি সিউর তো?" আচ্ছা। এরকম। তো মানে তখন না একটা মাইন্ডে যাই হোক একটা ইয়ে করছে যে ঠিক বলছি তো, মানে কনফিউশন ভেতরে সেটা বুঝতে দিতে পারছি না। কিন্তু ভেতরে তো অনেক কিছুই হচ্ছিল। ইন্টারভিউতে দিয়েছিল কত কত পেয়েছো তুমি? আমাকে ইন্টারভিউতে একটু কমই এদি পেয়েছি। ওটা 46.33 দিয়েছে। তবুও খুব খারাপ নয়, মানে কেউ কেউ তো 20-15 এরকম পেয়েছে, খুব খারাপ নয়, হ্যাঁ। মানে সাবজেক্টিভ গুলো আমি বলতে বলব যে পেরেছিল। আ আমার রিটেন এর মার্কসটা ভালো ছিল বলেই আমার মানে সেকেন্ড চয়েসটা হয়ে গেছে। হুম। মানে আমি বলব। আরেকটা জিনিস আমার মনে হয় যে ওই ইন্টারভিউ এর ঠিক আগে বেশি মানে ওই যারা বন্ধুরা যারা পরীক্ষা দিয়ে আসছে তাদের থেকে বেশি আলোচনা করলে মানে কি জিনিসটা হয় যে একটা মনে মনে ইমাজিনেশন তৈরি হয় যে হয়তো আমাকে হুম, ওরকম ধরবে, এবার যখন ওরকম ধরলো না তখন জিনিসটা হ্যান্ডেল করতে অসুবিধা হ্যাঁ, হয়, এটা আমার হ্যাঁ, পার্সোনালি এটা আমার এটা এটা মনে একটা হয়েছে। ঠিক কথা। এটা একটা ঠিক কথা। আমার ক্ষেত্রেও মানে আমাকেও যেদিনকে আমার ইন্টারভিউ হয়েছে, সেদিনকে অনেকেই ফোন করেছে, কি হয়েছে? আমি একটা জিনিস বলব, প্রত্যেকের কোয়েশ্চেন ইউনিক। মানে যদি লাকিলি কমন ১ টা ২ টো আসতে পারে, কিন্তু এভরিওয়ানস কোয়েশ্চেন ইউনিক, এভরিওয়ানস অ্যাটমসফিয়ার ইউনিক। হুম হুম। কেউ কারোর অ্যাটমসফিয়ার বা কোয়েশ্চেন এর সাথে ম্যাচ পাবে না। আর কমন মানে এলেও এখানে আমার একটা জিনিস বলার আছে যে যদি কমন কোশ্চেন ধরেও তবুও কিন্তু দুজনকে কমন কোশ্চেন ধরলো দুজনকে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন সেম হবে না, কারণ একটা একদম, কোশ্চেনের অ্যান্সার
একজন লোক একরকম ভাবে দিচ্ছে, সেই সেম কোশ্চেন অ্যান্সার অন্যজন অন্যরকম ভাবে দিচ্ছে, তো সেই একদম অনুযায়ী একদম কিন্তু একদম নাম্বারটা ভ্যারি করবে সেটা। ভ্যারি ভ্যারি করে যাবে, ভ্যারি করে যাবে, একদম ভ্যারি করে। তো মানে এইটাই ফার্স্ট ইন্টারভিউ, এটাতেই হয়ে গেল, চাকরি হয়ে গেল এটাতেই। এটা আমার ফার্স্ট পিএসসি অ্যাটেম্প্ট ইভেন, মানে আমি বলবো আমি সত্যি খুব লাকি যে আমার প্রথম সরকারি চাকরি এবং প্রথম বসা অ্যাটেম্প্ট এটা। মানে আহ, অনেকেরই স্টোরি আমি শুনছি, আমার বন্ধু সহপাঠীদের প্রত্যেকেই অনেকবার ফেলিওর হয়েছে, অনেকবার উঠে দাঁড়িয়েছে, তাদের জন্য স্যালিউট, তাদের জন্য হ্যাটস অফ। সত্যি তারা অনেক দিন ধরে স্ট্রাগল করেছে, কিন্তু মানে কি বলবো, আমার এটা করতে এতটা হয়নি। না, হয়তো আমার পরিস্থিতি তোমার আমাকে তোমার অনেকটা সাপোর্ট স্ট্রাগলটা করেছে। জোরদার ছিল, এইটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমার যেটা মনে হয় যে অনেকে আছে যে ভালো পড়াশোনা করলেও তার যে সময় সে পিকে আছে সেই সময় পরীক্ষা বেরোলো না, পরীক্ষাটা 2 বছর 3 বছর পরে বেরোলো, তখন সে ওইটা আর ধরে রাখতে পারে না। তো স্লাইট একটা লাকের ব্যাপারও আছে, এই দুটোই আছে। একদম হুম, আমি এটা মানি, লাকের ব্যাপার আছে। কারণ ইন্টারভিউ আমার রিটেনটা তো মানে নিজেদের হাতে থাকে, কিন্তু ইন্টারভিউটা সত্যি কারোর হাতে থাকে না। কারণ ঠিক ইন্টারভিউতে যে আজকে যে 65 বা 78 পেয়েছে, তার কোয়েশ্চেন্স গুলো হয়তো ইজি হয়েছিল, বা সে খুব সুন্দর সেভাবে প্রেজেন্ট করেছিল। বা যারা আজকে ওই মানে কম পেয়েছে, 35 এর উপরে পেয়েছে বা 45 এর উপরে পেয়েছে, তাদের কোয়েশ্চেন্স গুলো হতে পারে হয়তো খুব টাফ ছিল, বা তাদের পরিস্থিতিটা যে মানে যে সিচুয়েশনটা তাদেরকে দিয়েছে অনেক বেশি আহ, কি বলবো, মানে ঠিক। একটা সন্ত্রাসমূলক পরিস্থিতি হুম দিয়েছে। হুম হুম। সে অনেক কিছু ভ্যারি করে যায়, এটা পুরোপুরি লাগে এটা। মানে আমি একটা জিনিস বলবো, যারা যারা রিটেনে ক্লিয়ার করেছিল প্রত্যেকেই জয়ী। ঠিকই রিটেনে যারা ঠিকই ক্লিয়ার করেছিল ঠিকই। প্রত্যেকেই জয়ী। আর 100 নম্বরের পরীক্ষা সেখানে মানে হাতে থাকে না যে ওই 100 নম্বরের জায়গাটাকে ট্যাকেল করে চাকরিটা কেউ পেয়েছে কেউ হয়তো পায়নি। তো এটা যদি কম নাম্বারের ইন্টারভিউ হতো তাহলে হয়তো যে রিটেনে ভালো করেছে তার হয়তো সিলেকশন হয়ে যেত, এটা একটা ব্যাপার আছে। সেটাই সেটাই সেটাই। হুম। সুতরাং এখানে মানে আমি একটা জিনিস বলবো যে না, এটা কি বলবো, এটা এটা কন্টিনিউয়াস প্রসেস, কনসিস্টেন্ট থেকে লেগে তাদের থেকে লেগে করে থাকতে যাওয়া হবে, ছাড়া। তাদের আরেকবার অ্যাটেম্প দিতে হবে, একদম। এইটাই যা। তাদের হার হ্যাঁ মেনে হ্যাঁ নিলে হ্যাঁ, হবে না, আর যারা পেয়ে গেল একদম তাদের তো হার মেনে নিলে কংগ্রাচুলেশন। হবে না, হার মেনে নিলে হবে না। রিটেন তুমি ক্লিয়ার করছো মানে ইউ আর উইনার। ঠিক একদম। ঠিক ঠিক। এইটা ইন্টারভিউটা এইটা হলো না, ইন্টারভিউটা পরেরটাই হয়ে যাবে। এইটা ধরো হবেই পিএসসি তে হবেই হলো না, হবেই। কেএমসি তে হবে, কারণ এরকম কিছু। ইন্টারভিউ কাটছে মানে ওটা লাক ফ্যাক্টরে হুম কাটছে। হুম হুম। ওটা তোমার ক্যাপাবিলিটি খারাপ নেই, ঠিকই ঠিকই ক্যাপাবিলিটি তুমি একদম অন পয়েন্ট। ঠিকই, আমি ওটা মানি, এইটা একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, এবারে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য মানে এ করছো নাকি? না না, কবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তো কমপ্লিট কবে হবে? এখনো এলিজিবল বললাম না। এখনো আমার 3 বছর বিটেকের কোর্সটা আছে, কিন্তু আমি চালিয়ে যাব, একদমই চালিয়ে যাবো, ছাড়বো না। এখন এত দূর চলে এসেছি, আর ছাড়ার তো প্রশ্নই মানে আসে দু না। 2028-এ গিয়ে পাস আউট হবে, তাই তো? হ্যাঁ, 2028-এ গিয়ে পাস আউট হব। এখন এখন যদি ইন 26-এ যদি বেরিয়ে যায়, এটা তো আর এলিজিবল হতে পারবো না। হুম কিন্তু হুম। তারপরে অবশ্যই আমি বসবো, অবশ্যই। হ্যাঁ, তোমার তো বয়সও আছে মনে হয় এরপরে, হ্যাঁ, আমার পরীক্ষা এজ দেওয়ার আছে। বয়স আছে তো। হ্যাঁ, আর আমি যতদূর শুনেছি যে রাজ্য সরকারের চাকরি পেলে এজ বারটা তখন হয়ে উঠে যায়, এরকম কিছু একটা, হুম, এরকম সেটা একটা হয়, শুনেছি মানে। সেটা হয়। আর এমনি তো ইউ আর 37 পর্যন্ত সমস্ত পরীক্ষায় হ্যাঁ বসার একটা আপার এজ লিমিট আছে। হ্যাঁ, ওটা আমার আমার এজ আছে, মানে আমার এজ সাপোর্ট করে যাবে। হুম হুম হুম। তো অবশ্যই মানে আমি চান্স তো ছাড়বো না, একদমই ছাড়বো না। এখনো প্রেজেন্ট মোটো ভালো করে চাকরিটা করা, আর আমার যাদবপুরটাকে ঠিকই, ভালো করে ওখানে কিন্তু কেউ কমপ্লিট সাপোর্ট করা। করবে না যে তুমি পড়াশোনা করে আবার ভালো চাকরি পেয়ে বেরিয়ে যাবে, এটা কিন্তু মানে যেখানে যাচ্ছ সেখানে কিন্তু লোকেরা এটা চাইবে না, কারণ সেটাই স্বাভাবিক। তারা চাইবে যে তৃষা চ্যাটার্জি যেন আমাদের এখানে ভালো কাজকর্ম করে এবং আমাদের প্রোগ্রেস হয়, এইটা একদমই চাইবে। একদমই ওইটা সবাইকে একদমই। বলার জিনিস নয়, ওটা একটা প্রাইভেট নিজের ব্যাপার, না না, ওটা নিজে নিজে একদম সময় বার করে চালাতে হবে। হুম। একদম একদম একদম। পোস্টিংটা কোথায় হয় দেখো, পোস্টিং যদি কাছে হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে তখন একটু এক্সট্রা এদিক হেডেক হবে থেকে কয়েক মাস। এদিক থেকে এদিক থেকে পিএইচই আমি মানে আমার প্রিভিয়াস যারা মানে হয়েছে কথা, আমার হুম 2018-তে আমাদেরই এপিসির কিছু দিদিরা পেয়েছে বা দাদারা পেয়েছে। আমাদেরই কিছু বন্ধুও পেয়েছে। তারা এরকম হয়েছে যে কেউ মাস্টার্স করছে, কেউ যাদবপুর থেকে বিটেক করছে নাইটে, তাদেরকে পিএইচই, অ্যাটলিস্ট পিএইচই সাপোর্ট করেছে। মানে পিএইচই এটা সাপোর্ট করে। হুম ইভেন হুম। ইনফ্যাক্ট আমাদের কলেজে মানে পিএইচডি বেশি আছে, পিডাব্লিউডি করলি একজন, সে বহু বছর চাকরি করে তবে কলকাতায় আসতে পেরেছে, ঠিক ঠিক তবে ঠিক ঠিক। পিএইচডি বেশি আছে।
আর পিডাব্লিউডি তে মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বড় কাজগুলো পিডাব্লিউডি করে। তো ওইখানে ওরকম হয় না যে আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে যাব, আমার কলেজ আছে, এইসব ওখানে চলে না, বা আমি না, শনিবারে বাড়ি পিডব্লিউডিতে চলে আমি আসবো, যতদূর শুনেছি এতটা এইরকম এতটা হয়। কনসিডারেশন হুম। দিতে চায় না। পিএইচিরও একটা চাপ ছিল, কয়েকদিন আগে পর্যন্ত ছিল। যে হুম, তা এখন কিছুটা ওই ফান্ডে এখন যেহেতু, অনেকটাই হ্যাঁ হুম, ওইখানে একটু চাপটা এখন কম আছে। আবার সেটাও ব্যাপার নয়, যদি ব্লকে পোস্টিং হয় তাহলে সেই ক্ষেত্রে তখন আবার ব্লকের সমস্ত কাজ বা এই ভোট ফোট আসছে এই হ্যাঁ, সমস্ত জিনিস করতে হবে সেটা। হুম, আমি তো এটাই চাইবো যে তুমি এরপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা দিয়ে ওইটাই তোমার লাস্ট পরীক্ষা, ওইটা ক্লিয়ার হ্যাঁ, করে একদম, তারপরে তুমি সেটেল ডাউন করো বা পড়াশোনা ছেড়ে দাও বা যা একদম, ইচ্ছে একদম করো। আমার ওইটাই মোটিভ আছে। বাড়িতে সবাই মানে কি বলছে? খুশি হয়েছে বাড়িতে সবাই? ভীষণই খুশি, মানে হাজবেন্ড, বাবা-মা ওরা ভীষণই খুশি, ভীষণই। আচ্ছা। আর সত্যি কথা বলতে আ আমার ফ্যামিলিতে বাবা-মা বাদ দিয়ে আদার্স কেউ ভাবতে পারেনি যে আমি মানে ট্রেন্ড ব্রেক করব। মানে একটা legacy ক্রিয়েট করতে পারবো। কেউ ভাবতে পারেনি। তো আ স আমি একটা জিনিস বলব, সবাই খুশি হয় না। হুম হুম। পরিবারের পরিবার খুব পরিবার হয়তো অনেকটাই বড় হতে পারে মানে ব্লাড রিলেশন ওয়াইজ, কিন্তু সবাই পরিবার হয় না। সেটা ঠিক। পরিবারটা ছোটই হয়। সেটা ঠিক। পরিবারটা খুবই সংখ্যাটা খুব কম হয়। সেটা ঠিক। আর এখানে তুমি সেন্ট্রয়েডে পড়ছো 2021-এর ফুল কোর্স থেকে, তাই তো? না, ২০২২ এর ফুল কোর্সে জয়েন হয়েছি। আচ্ছা, মানে পিএসসি জেইর যে ক্র্যাশ কোর্সটা হয়েছিল এবং মানে 22-এর না, 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 ফুল কোর্স। না, 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 ক্র্যাশ কোর্স নয়, ফুল ক্র্যাশ কোর্স, কোর্সই। ফুল কোর্সটাই একদম কনভার্টেড হয়েছিল ক্র্যাশ কোর্সে, সেই হ্যাঁ, হিসাবে বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে জানুয়ারি থেকে আমি আ ডিসেম্বরে আমি ইয়ে নিয়েছি। উম আ অ্যাডমিশন নিয়েছি। হুম। জানুয়ারি থেকে আমার কোর্সটা চলছিল। আমি আশা করব সেন্ট্রয়েড কিছু হেল্প করেছে, এই জার্নিতে হেল্প করতে পেরেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে হুম। আ আমি ১ম এই বললাম যে আমি শুরু করেছিলাম, কিন্তু আমার আমার ইন্টারেস্ট লাগতোই না। একদমই ইন্টারেস্ট লাগতো না। আমি ওই সিভিল কি গণিতিকেই শুরু করেছিলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না। স্বাভাবিক ৮ বছর পড়াশোনার সাথে পুরো ডিটাচ। একটা প্রফেশনাল লাইনে চলে গেছি। প্রফেশনাল লাইনে তো পড়াশোনা আর প্রফেশনাল লাইন দুটো ডিফারেন্ট। একদমই ম্যাচ থাকবে না। আর আমার যে জবটা ছিল সেটা AutoCAD রিলেটেড জব ছিল। তো AutoCAD নিয়ে আমার এক্সপার্টাইজ ছিল। কিন্তু পড়াশোনা তো সবই ভুলে গেছিলাম। আমি যখন নিয়ে বসেছিলাম তখন আমার সবই যেন মানে কি লাগছে হযবরল। সেজন্য আমি বললাম, না এইভাবে চলবে না। এভাবে করলে আমি মানে পড়ার ইন্টারেস্টও পাবো না। আমার তখন একটা মোটিভ ছিল যে আমার চাকরি পাওয়া না। আমার তখন ইন্টারেস্ট ছিল আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। হুম আমার হুম। টাইমটা কাটবে। আমার পড়াশোনা করতে ভালো লাগবে। আমার পড়াশোনা করতে এমনিই ভালো লাগতো। কিন্তু যে ভালো লাগতে গেলেও তো ভালোবাসা থাকতে হয়। তো সেই ঠিক ঠিক ঠিক। ভালোবাসাটা কারেক্ট। তৈরি করলে তবে ভালো লাগাগুলো আরো এইটা কন্টিনিউয়েশন খুব ভালো কথা কনসিস্টেন্সি বলেছো। ঠিক। হুম। এবং সেখানে ওই টাইম কতক্ষণ পড়তে হবে এইসব ব্যাপার সেখানে থাকে না সেখানে। হ্যাঁ, তখন তখন ভালোবাসাটা আর অটোমেটিক্যালি। মাথায় আসবে না। হুম। তখন আর মাথায় আসবে না আমার ৮ ঘন্টা মানে আমি কিভাবে ৮ ঘন্টা পড়বো? আ এই জিনিসটা আসবে না। মানে এমনি কিভাবে তোমার ঘন্টাগুলো কেটে যাবে বুঝতেই পারবে না এরকম। আর ঠিক। মানে আমার তো তাই হতো। মানে আমি যখন পড়তাম আমার এরকমও হয়েছে যে আমি বলি আমি কিন্তু ৮ ঘন্টা, ১০ ঘন্টা বা ৫ ঘন্টা এরকম কোনদিনও মাথায় মেন্টালিটি নিয়ে চলিনি। আমি ওই যে বললাম ৭ টার সময় পড়তে বসতাম, সন্ধ্যে ৭ টা, আমার এরকমও হতো পরদিন ভোর ৫ টায় আমি ঘুমাতে গেছি। বাবা! একজন নিউ কামার যদি যারা মানে ধরো প্রিপারেশন নিতে চায় যে তোমার মতো জায়গা থেকেই, তাহলে তার জন্য তোমার কি বার্তা থাকবে? কিভাবে সে তার তার জন্য রিটেনের জন্য কিভাবে পড়বে আর ইন্টারভিউ এর জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, এইটা তোমার দিক থেকে কি মনে হয় এটা আমায় বলো। ফার্স্ট অফ অল ওই খিদেটা থাকতে হবে। মানে ওই আমি যদি মোটিভেশন YouTube এ খুঁজতে যাই বা কারোর কাছ থেকে খুঁজতে যাই হবে না। ফার্স্ট অফ অল আমার নিজের খিদেটা থাকতে হবে। এটা ১ম কথা। যে তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার খিদেটা অন পয়েন্ট। কারণ অনেকেই তো শুরু করে কিন্তু কেউ আর মানে ওই রাখতে পারে না কনসিস্টেন্সিটা। হুম কারণ আমি মনে করি তারাই রাখতে পারে না। আরেকটা জিনিস, তোমার তখন সবকিছু ছাড়তে হবে। মানে ওই সোশ্যাল গ্যাদারিং, বন্ধুদের সাথে পার্টি, বিয়েবাড়ি ছাড়তে হবে। কিছু করার নেই। মানে you have to, মানে এখানে আ কম্প্রোমাইজ এর কোনো জায়গা নেই। হ্যাঁ, হয়তো ওখানে সে সময় অনেক সম্পর্ক ছুটে যাবে। হয়তো অনেকে বন্ধুরা ভাববে যে দেখো পাত্তা দিচ্ছে না। ভাবুক,
কিছু যায় আসে না। আল্টিমেটলি তোমার অ্যাচিভমেন্টটা ম্যাটার করে। তখন যখন তুমি পেয়ে যাবে তখন তোমার সেই বন্ধুগুলোই ছুটে এসে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আবার আসবে। এটা আমার নিজের পার্টি চাইবে, খাওয়ানোর কথা বলবে আমার এইসব। নিজের এটা আমার সেলফ এক্সপিরিয়েন্স। তো আর তার সাথে পরিবারও হুম, মানে পরিবারেরও বিভিন্ন গ্যাদারিং থাকে তো। তো পরিবারের ওই যে বললাম পরিবারের হয়তো ওই নামের সাথে সারনেমের সাথে পরিবার হয়, কিন্তু সবাই অ্যাকচুয়ালি পরিবার বলে হয়, মানে সবাই ফ্যামিলি হয় না। হুম, হুম। তো ওইগুলো তোমাকে বুঝতে হবে, এই ম্যাচুরিটি গুলো তোমার মধ্যে আনতে হবে। তো স্কিপ করতে হবে সমস্ত সোশ্যাল গ্যাদারিং, অনুষ্ঠান, এগুলো স্কিপ করে পড়তে হবে। পুজো আসছে, ভুলে যেতে হবে পুজো কি পুজো, সারা আমরা পরে পুজো আসতে থাকবে, দুর্গাপুজো আসতে থাকবে, ভুলে যেতে হবে দুর্গা। আমি আমি নিজেই 2022-এ দুর্গাপুজো বেরোইনি, পড়াশোনা করেছি। তো এগুলো ভুলে যেতে হবে। এটা তখনই তৈরি হবে যদি সেই ছেলে বা মেয়েটার মধ্যে খিদে থাকে যে আমাকে কিছু করতেই হবে অ্যাট এনি কস্ট। এটা এটা সবার মধ্যে আসে আমি বলবো না, এটা আসে, এটা সিচুয়েশন মানে নিয়ে আসে। আমার সিচুয়েশনটা ছিল ক্রিটিক্যাল, তো দ্যাটস ওয়াই আমি এটা মানে নিয়েছি। এইটা ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা একটা বড় ব্যাপার। যে তোমার হয়তো হতে পারে তোমার চাকরি আছে, তুমি হয়তো হতে পারে তোমার সংসার আছে, বিভিন্ন অনেক কিছু হতে পারে। তো তোমাকে নিজেকেই ড্র করতে হবে চার্টটা যে তুমি কোন টাইমে ফ্রি হচ্ছ, এক্স্যাক্টলি কোন টাইমে ফ্রি হচ্ছ। আর প্রথম পুশটা খুব বড় পুশ। হয়তো প্রথম দিকে একটা বই নিয়ে বসাটা, মানে বসে পড়াটা কনসেন্ট্রেশন, এটা বড় চ্যালেঞ্জ। এটা শুরুতে এটা মানে করা যায় না সহজে। এটা প্রথম দিকে মোবাইলের দিকে মন যাবে, ফেসবুকে মন যাবে, অনেক কিছুতে ডিস্ট্রাকশন আসবে, বা কেউ ডাকলে হয়তো সেদিকে চোখ যাবে। কিন্তু ওই ওই পুশটা জোর করে, মানে জোর করে ধরে রেখে বসে থাকতে হবে না, আমি উঠবো না, আমি কানে তালা দিয়ে রাখবো, বা আমি আমি নিজেকে মাইন্ড কন্ট্রোল যাকে বলে, মাইন্ড কন্ট্রোল করে প্রথমে তুমি 2 ঘন্টা দিয়ে স্টার্ট করো। 2 ঘন্টা তুমি একদম মোবাইলটাকে সুইচ অফ করে রাখো, বা টাইমার অন করে রাখো। তোমার টাইমারটা তোমার রিমাইন্ড দেবে যে হ্যাঁ তোমার 2 ঘন্টা হয়ে গেছে। তুমি দেখো 2 ঘন্টা তুমি একদম ফুল কনসেন্ট্রেশনে করতে পারলে কিনা। ওই 2 ঘন্টা থেকে স্টার্ট হলো, 2 ঘন্টা দেন, তারপরে নেক্সট উইকে আরো 2 ঘন্টা ইনক্রিজ, দেন আরো 2 ঘন্টা ইনক্রিজ, এরকম করে করে আচ্ছা, এখানে অটোমেটিক্যালি আমি তুমি একটা বাড়াবে। কোশ্চেন যেটা করতে চাই, যে পরীক্ষার নোটিফিকেশন এখন খুব মানে দেরিতে বেরোচ্ছে। তো যখন পরীক্ষার কোনো নোটিফিকেশন নেই, তখনও কি করে, মানে তুমি যেটা বলছো যে এগুলো করতে হবে, তো সেই মানে এটা একটা ক্যান্ডিডেট বা একজন অ্যাসপিরেন্টের মধ্যে কি করে থাকবে যে যখন পরীক্ষার নোটিফিকেশনটা এখন ফিজিক্যালি নেই, হ্যাঁ, বুঝতে হয়তো পারছি। বেরোবে, কখন বেরোবে জানি না। তো তখন সেই অবস্থায় এই যে কাজগুলো তুমি বলছো সেটা সে করবে কি করে? তোমার ক্ষেত্রেও হ্যাঁ, সেম জিনিস হয়েছে? এটা একটা বড় ব্যাপার হুম। সিরিয়াসলি। কারণ ওয়েস্ট বেঙ্গলে আজকে রিক্রুটমেন্ট সত্যি 5 বছর ছাড়া ছাড়া হয়। মোটিভেশন বা নিজের মধ্যে কনসিস্টেন্সিটা ধরে রাখা সত্যিই চ্যালেঞ্জিং, এটা ভুল নয়। কিন্তু মানে আমিও সত্যি কথা বলতে গেলে যখন শুরু করেছিলাম আমি জানতামই না পিএসসি যেই বেরোবে। হ্যাঁ, এবার আমি আমি লাকি যে আমার প্রিপারেশন শুরু করার 1 বছরের মধ্যে বেরিয়েছে। কিন্তু আমি নিজেই আনসার্টেনিটিতে ছিলাম যে এটা বেরোবে কি বেরোবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, মোটিভেশন বা কনসিস্টেন্সি ধরে রাখা সত্যি খুব চাপের। কিন্তু একটা জিনিস ওই যে বললাম ভালোবাসা। তোমার যদি ভালোবাসার খিদেটা থাকে, তুমি ভাববে না যে কোথায় মানে কবে বেরোবে। তখন মনে হবে না আমি তো প্রিপেয়ার। আজকে আমারও এখনো মোটিভ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি এখন মানে যেহেতু আমি 2000 মানে সরি এখনো জয়েনিং হতে পারিনি, আমি জানি না আমার কাজের কি প্রেশার পড়বে, বা আমার যাদবপুরের এটাও রয়েছে। দ্যাটস ওয়াই আমি নিজের লাইফটা কেন গুছিয়ে নিতে পারি। যেই আমি গুছিয়ে নেব, আমার একটা মোটামুটি একটা সার্কেলে চলে আসবে, আমি নিজেই আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন এখন থেকে স্টার্ট করবো, যাতে আমার যখন পরীক্ষাটা আবার বেরোবে আমি ঠিক, যেন ঠিক। পিক ফর্মে থাকি। এটা আমি মনে করি যে ভেবো না এখন যে কবে বেরোচ্ছে। অ্যাটলিস্ট তুমি তোমার কর্মটা করে যাও, একদম অনেস্ট ওয়েতে করে যাও। ঠিক আছে, তোমার যখন নোটিফিকেশন বেরোচ্ছে না, তুমি 2 ঘন্টা 4 ঘন্টা, হয়তো দরকার নেই 10 ঘন্টা 12 ঘন্টা পড়ার, 3-4 ঘন্টা পড়ো। অ্যাটলিস্ট কনসিস্টেন্ট থাকো, কনসিস্টেন্টটা বড় ব্যাপার। যদি ঠিক, তুমি ঠিক। এই গ্যাপটা দিয়ে দেবে না, যে ঠিক আছে বেরোচ্ছে তো না, আমি যখন বেরোবে তখন পড়বো, তুমি পড়তেই পারবে না। তুমি তখন যদি আর হবে অন্তত না প্রতিদিন পড়াটা। না, পড়তেই পারবে না। ঠিক, তুমি ঠিক। যদি প্রতিদিন 2 ঘন্টা অ্যাটলিস্ট চর্চাটা রাখো, তাহলে যখন বেরোবে তখন তুমি 2 ঘন্টা কেন, তুমি 10 ঘন্টাও দিতে পারবে। ঠিক। আর তোমার দিতে মনও হবে। এরকম একটা মাইন্ডসেট অবশ্যই দরকার। আচ্ছা, এই যে রিটেন এক্সাম ক্লিয়ার করার জন্য কিরকম ভাবে পড়া উচিত? রিটেন এক্সাম টা পুরোপুরি আমি বলবো প্র্যাকটিস।
একদম প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি এক্সপার্টাইজ হবে। আর ব্রেনকে তুমি ট্রেন করো, মানে যত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমার ব্রেন ট্রেন্ড হবে। আমি অবশ্যই সেন্ট্রয়েডের নোটস গুলো আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছে, আমি ওটা খুব ভালো করে পড়েছি। মানে সেন্ট্রয়েডের নোটস এনাফই ছিল, মানে একদমই এনাফ ছিল। হ্যাঁ, সিভিল কি গণিতটা ছিল আমার কাছে, আমি ওটা দেখতাম, ট্যালি করতাম, কিন্তু সেন্ট্রয়েডের নোটস আমার মানে একদমই এনাফ ছিল বলবো। তার পাশাপাশি আমি কিছু এমসিকিউ বই পড়তাম, ওটা আমার ব্রেন, অ্যাকচুয়ালি ব্রেন ট্রেনিং, ওটাকে বলে ব্রেন ট্রেনিং, আমি হিসেবে ধরতাম। কনসেপ্ট তো অবশ্যই অনেকে ভাবে যে না আমি কনসেপ্ট ক্লিয়ার করবো, থিওরি পড়বো, আমার রিটেন হয়ে যাবে, একদমই না। আমি বলবো না, তোমার ব্রেন ট্রেনিংটা অবশ্যই দরকার। এমসিকিউ তুমি যত করবে ব্রেন ট্রেনিং, ওই আমার আমার রিটেন এক্সাম পিএসসি তে ওই 2 ঘন্টার এক্সাম আমি 45 কি 50 মিনিটে ক্লিয়ার, মানে ডান করেছি, আমার হয়ে গেছিল। আচ্ছা। এইটা আমার এইভাবে, হ্যাঁ আমার এইটা তারপরে আমি চেকিং করেছি, 2-3 বার চেকিং করেছি যে আমি ঠিকঠাক মানে গোল পাকালাম কিনা, ওইটাই। কিন্তু এই যে 45 এর 50 মিনিটে, মানে এখন কেএমসি এক্সামে হাফ হ্যাঁ, হাফ 1.5 ঘন্টা 1 আওয়ার করেছে। কমিয়ে দিয়েছে, অনেকে ভাবছে যে এবার কি করব। ওইটা ভয়ের কিছু ব্যাপার নেই, যদি তুমি ব্রেনকে ট্রেন করে ফেলতে পারো না, যে 45 মিনিটে আমি আমি আমার ব্রেনকে ট্রেন করে ফেলবো, আমার এমসিকিউ 100টা এমসিকিউ ডান হয়ে যাবে। তো তোমার ওই 30 মিনিটস কমাচ্ছে না 30 মিনিটস বাড়াচ্ছে, ডাজন্ট ম্যাটার। মানে ওটার জন্য দরকার এমসিকিউ প্র্যাকটিস। আমি প্রচুর প্র্যাকটিস করেছি, আমি গুপ্তা গুপ্তা, কুর্বি গুপ্তা, এসএসসি যেই আর আগর সব করেছি, সব মানে সবকটা বই আমি করতাম। আর আমাদের সেন্ট্রয়েডের তো মানে ডেইলি আমাদের মক আসতো, মক টেস্ট ওইগুলো হতো, হ্যাঁ। করতাম। হ্যাঁ, ডেইলি মক টেস্ট আসতো, ওই প্রত্যেকটা একটা মক টেস্ট। ওই যে আরেকটা জিনিস কি, অনেকে মনে করে ঠিক আছে এই সাবজেক্টটা তো পড়া হয়নি, এবার এই সাবজেক্টটা তো আমার এখনো তোলা হয়নি, মক টেস্টটা পরে দেবো। ওটা করলে হবে না, ওটা বার্ডেনই চেপে যাবে। তোমার যদি যেটুকু প্রিপারেশন, তোমার যদি 50% প্রিপারেশন থাকে ওই সাবজেক্টের উপর, তুমি দাও, কম পাবে পাবে, তুমি নিজেই, ওটা তো তোমার কেউ দেখতে যাচ্ছে না, ওটা তো হুম তোমার হুম রিয়েল হুম লাইফ এক্সাম না। হুম। ওইটা মানে ওইটা তুমি নিজেই লেসন পাবে, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোথায় কতটা ল্যাগ আছে, তোমার কোথায় তোমাকে একটু নজরটা বেশি দিতে হবে। আমি এটা করেছি। ইভেন আমার যখন সিলেবাস কমপ্লিটও হয়নি তখনও সেন্ট্রাল মানে 100 নম্বরের মকগুলো ছাড়তো, যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য, আমি তখন অ্যাটেন্ড করতাম, আমি দেখতাম 100 নম্বরে আমি কত পাচ্ছি, কম পেতাম পেতাম তো কি হয়েছে, নিজে বুঝতে পারতাম। তা তুমিও তো মানে টপ 10 এর মধ্যেও তো ছিলে যখন এখানে মক টেস্ট গুলো হ্যাঁ, হতো, সে টপ 10 এর সেটা মধ্যে তুমি। শেষের দিকে, হুম হুম। সেটা শেষের দিকে আমি থাকতাম, তখন আমি ইকুইপ ছিলাম একদম। এইভাবেই আমি করেছি মানে। আর এমন আর একটা জিনিস কি, টেলিগ্রামে একটা চ্যানেল ছিল, টেলিগ্রামে আমি কুইজ প্র্যাকটিস করতাম। ওখানে একটা জিনিস কি, টাইমার সেট থাকতো, 10 সেকেন্ড, হুম 20 হুম হুম। সেকেন্ড। ওই ওটা একটা ঠিক। বড় ফ্যাক্টর ছিল। আমি টেলিগ্রামে আমি ওই 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার, গুপ্তা গুপ্তার অ্যান্সার 10 সেকেন্ডের মধ্যে, বা কোনো আদার্স বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম একটা হ্যাপাজারের বিভিন্ন রকম কোয়েশ্চেন, বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন, একটা মিক্স কোয়েশ্চেন দিত। তো 10 সেকেন্ড টাইম থাকতো, 20 সেকেন্ড টাইম থাকতো, ওইটা করতে করতে না ব্রেনটা পুরো 20 সেকেন্ডের মধ্যে সেট হয়ে গেছে। তাতে একদম 45 মিনিটে আমার একদম ডান। খুব ভালো প্রিপারেশন হয়েছিল তার মানে। হ্যাঁ, হ্যাঁ। আর ইন্টারভিউটা কিছু সেরকম বলা যায় না, তাই না? মানে ওই থ্রু আউট দ্য ইয়ার যে প্রিপারেশনটা ইন্টারভিউটা হয় তার উপরে একটা ভাগ্যেরও ব্যাপার থাকে, ইন্টারভিউতে ওইরকম। একদম। তো ইন্টারভিউটা আমি বলবো যে যাদের বিটেক আছে তাদেরকে একটু ভালো ডেপথে পড়া উচিত। আমি মনে করবো যে একটু বই মানে সেন্ট্রয়েড নোটস অবশ্যই তোমরা পড়ো, ওটা তো বেসিক পড়তেই হবে, ওটা হচ্ছে এবিসিডি। তার সাথে সাথে তোমরা একটু মানে বইও পড়ো, কারণ আমাদের সময় যেটা হুম হয়েছিল হুম। যে বিটেকদেরকে একটু ডেপথেই কোশ্চেন করেছে। হ্যাঁ, মানে তাদের শুধু বিটেক টেক্সট নয়, বই নিয়েও যে একটুখানি, ক্রেডেন্সিয়ালটাই দিচ্ছে সেটা কোনো কোম্পানিতে বিটেক বা চাকরি এমটেক, হ্যাঁ করেছে বা হ্যাঁ কিছু এক্সপিরিয়েন্স হ্যাঁ বা বিটেক বা এমটেক যা খুশি, হ্যাঁ, সেইটা যেন সে বিটেক বা নিজে এমটেক, নিজে সত্যি করে করেছে এইটা ইন্টারভিউয়ারকে কনভিন্স করাতে হবে। মানে সে হ্যাঁ। ওপর ওপর তো করেছে এইটা ওরা বুঝে গেলেই সেইখানেই তার নাম্বারটা কমে যায়। হ্যাঁ, একদম, একদম। হুম। আরেকটা জিনিস আছে কি, অনেকে ভাবে যে আমার এক্সপেরিয়েন্স আছে, তো আমাকে তো এক্সপেরিয়েন্স থেকে জিজ্ঞেস করবে আমার সাবজেক্ট পড়ে কি হবে? এটা ভাবলে হবে না। এবার কিন্তু জিনিসটা চেঞ্জ হয়েছে। যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের এক্সপেরিয়েন্স থেকে জিজ্ঞাসাই করেনি, তাদের সাবজেক্ট থেকে জিজ্ঞেস করেছে। বাস খেয়ে যাবে তাহলে। ঠিক ঠিক। মানে ঘুরে গেছে, ট্রেনটা পুরো ঘুরে গেছে এখন, ট্রেন্ড ওইটাই ব্যাপার। ট্রেন্ড ঘুরে গেছে। হ্যাঁ, একটা বোর্ডে ছিল, একটা বোর্ডে এক্সপেরিয়েন্স কে গুরুত্ব দিচ্ছিল। হুম ওই যে হুম লাখ ফ্যাক্টর, হুম তোমার বোর্ড যে তোমার এক্সপেরিয়েন্স এ গুরুত্ব দেবে তার কোনো মানে হুম। ইয়ে নয়, ঠিক। শিওর নয়। আমাদের এসসি স্যারের বোর্ডটা যেমন, যে যতই এক্সপেরিয়েন্স হোক তাকে সাবজেক্টিভ থেকেই কোশ্চেন জিজ্ঞেস করছিল, হুম। এক্সপেরিয়েন্সে ঢুকছিলই না। তো দুটো জায়গাতেই তোমাকে ইকুইপড হয়ে তবে যেতে হবে, তারপরে বাকিটা ভাগ্যে ছেড়ে দাও যা হবে। ঠিক।
ঠিক আছে, খুব ভালো কথা। মানে তোমার থেকে অনেক কিছু জানলাম। এই যে তুমি এক্সপিরিয়েন্সটা বললে, এটা পরবর্তীকালে তোমার মতো জায়গায় যারা আছে তাদেরকে হেল্প করবে। হ্যাঁ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার তুমি কোথায় পোস্টিং পাও সেটা দেখো, সেই অনুযায়ী আগামী দিনে। এবং আমরা এটাই চাইবো যে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা পরবর্তীকালে ক্লিয়ার করে তারপর তোমার অবশ্যই জার্নিটা তুমি শেষ করো। একদম 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 আমার এটাই মোটিভ আছে। কংগ্রাচুলেশন পিএইচডি তে চাকরিটা হওয়ার জন্য। আপাতত তো ওখানে চাকরিটার দিকেই মন দিতে হবে, তারপর আস্তে আস্তে তুমি এই দুটোকে ব্যালেন্স করা শিখে যাবে। তুমি আগেও করেছো, হ্যাঁ, মানে এরপরেও শিখে ওইটাই যাবে। আর কি আমার এখন এখন আমি কাজ শেখার দিকে আমার মন আছে, মানে একদম ফার্স্ট প্রায়োরিটি। আমি এত কষ্ট করে চাকরিটা পেয়েছি, কাজ তো শিখতেই হবে। হুম। কাজ শিখবো, তার সাথে আমার ওই যাদবপুরটা যদি আমি মানে ইফ আই গট লাকি, তো then আমি যাদবপুরটা অবশ্যই কন্টিনিউয়েশন করব, যেভাবেই হোক। কেননা আজকে মানে এই কনফিডেন্সটা পাই আজকে, বেবি নিয়ে সংসার নিয়ে যখন এত বড় একটা এক্সাম ক্র্যাক করতে পেরেছি, তখন এটুকুও পারবো, হ্যাঁ, এইটুকু সেটা হয়ে কনফিডেন্স যাবে। এখন পাই। আগে ঠিক। পেতাম না, কিন্তু এখন পাই সেই কনফিডেন্সটা। আমাকে পিএসসি ক্লিয়ারটা মানে আমাকে সেই কনফিডেন্সটা এনে দিয়েছে। তো ওটা করব। তারপরে যদি মানে সবকিছু ঠিকঠাক থাকে, রিক্রুটমেন্ট দিয়ে দেয়, এবং আমি আমি ওই রকম না যে রিক্রুটমেন্ট, আমি জানি না রিক্রুটমেন্ট হয়তো 2026-এ বেরোলে মেবি 2031-এ বেরোবে। সেই আবার আমার 2028-এ কমপ্লিট হচ্ছে, 3 বছর আমি গ্যাপ হয়ে এবার যাবে দেখো, আবার। কিছু না কিছু একটা হবে। যদি পিএসসি এই ধরো যদি হয়ে গেল আগে, তা কেএমসি এই বা কেএমডি এই বা কিছু না কিছু একটা তো বেরোবেই অবশ্যই না। কারণ ডেভেলপমেন্ট অবশ্যই অথরিটির এই অবশ্যই বেরোচ্ছে এখন, কিছু না কিছু তুমি অবশ্যই। পাচ্ছই। সেটা এটা ভেবে তোমাকে হ্যাঁ মানে লাগতে হবে। হ্যাঁ, মানে টার্গেট দুটোই আছে, কেএমসি ও কেএমডি। মানে যদি যেটা এই বেরোবে বা লেকচারার যেটা হুম বেরোবে, হুম, এই অ্যান্ড লেকচারার, এই দুটোই টার্গেট আছে। ঠিক ঠিক। বেস্ট অফ লাক, তুমি এগিয়ে যাও তোমার যেটা গোল আছে সেদিকে। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। নেক্সট আবার পরে কোনোদিনও কথা বলার সুযোগ হবে, বা যদি আমাদের এখানে আবার রিউনিয়ন হয় সেখানে তোমাকে এক্সপেক্ট করব, আবার দেখা হবে সেখানে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমার কিছু থ্যাংক বলার ইউ আছে স্যার। আর? একটাই ওইটাই বলার আছে যে ভেবো না যে কবে বেরোবে। এটাই বলবো সবার জন্য যে এই পথ অনেক কঠিন, মানে অনেক কঠিন বলা যায়। জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, প্রত্যেকটা দিন চোখের জল পড়বে, কিন্তু ভেবো না যে কষ্টটাকে নিয়ে ভেবো না। কষ্টটা পরে যে লাইট আছে, সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না সেটা কতটা উজ্জ্বল সেই লাইফটা। এবং একটা আলোতে আসতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এবং তোমার দিক থেকে করো। তুমি যত স্যাক্রিফাইস করবে, আমি মনে করব তুমি তত ধারালো হবে, তুমি তত শার্প হবে। তুমি যত স্যাক্রিফাইস করবে, তুমি যত অ্যাডপ্ট করতে পারবে জিনিসটা, তত তুমি ধারালো হবে, ঠিক। স্ট্রং হবে। তো তার এটাই লাইভ বলবো যে এক্সাম্পল হিসাবে তৃষা চ্যাটার্জি এখানে রয়েছে, সবাই সেটা দেখতেও পাচ্ছে যে ডিপ্লোমা ডিপ্লোমা করেই এই চাকরিটা ক্র্যাক করেছে। এবং মানে ম্যারেড হওয়ার পরেও ফ্যামিলি সমস্ত কিছু সামলানোর পরেও তারপরেও এটা করেছে। এটা একটা মানে খুব বড় ব্যাপার। অনেকে বলে যে না, বিটেক এমটেক না করলে হবে না, বা না না, প্রাইভেটে খুব এরকম বেশি কোনো ব্যাপার এক্সপিরিয়েন্স নেই। না থাকলে হবে না। এইগুলো সব ভুল প্রমাণিত করে সামনে লাইভ এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, এটা সবাই দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন। আবার পরে কথা হবে। ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। ঠিক পরে আছে। দেখা গুড হবে। নাইট। ঠিক আছে, থ্যাংক ইউ।